সংকরণ বিষয়ে তোমাদেরকে আমি আরও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এইখানে একটি অণু দেয়া আছে, এই অণুটি হচ্ছে জেনন অক্সিডাইফ্লোরাইড। এই যে জেনন OF2 অর্থাৎ XeOF2 এই অণুটার জ্যামিতিক গঠন কি হবে। আমরা যদি এটা খোঁজার চেষ্টা করি তাহলে শুরুতে আমাদের কাজ হবে কেন্দ্রীয় পরমাণু খুঁজে বের করা, অর্থাৎ এটার জ্যামিতিক গঠন দেখাতে গেলে এর সংকরণ অবশ্যই দিতে হবে। তাহলে শুরুতেই আমরা এখানে দেখব যে পরমাণুগুলোর সংখ্যা কম আছে সেগুলোকে আমরা বলি কেন্দ্রীয় পরমাণু। এখানে অক্সিজেন আছে আর জেনন আছে, তো দুটাই একটা করে পরমাণু রয়েছে। এই ক্ষেত্রে যেহেতু জেননের আকার বড় হবে তাই এটাই সাধারণত কেন্দ্রীয় পরমাণু হবে। তাহলে এই কেন্দ্রীয় পরমাণু সংকরণ নির্ণয়ের আমরা সিস্টেমটা হচ্ছে যে সংকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে কাজটা করি যে কেন্দ্রীয় পরমাণুর যোজনীয় স্তরের ইলেকট্রন এই ইলেকট্রন জোড় নির্ণয়। তো কেন্দ্রীয় পরমাণুর যোজনীয় স্তরে যে ইলেকট্রনটা রয়েছে এটাকে আমরা বের করব। এখানে আছে 8টা ইলেকট্রন। অক্সিজেনের হিসাবটি আমরা ধরতেছি না, কারণ হচ্ছে এটা দ্বিযোজী পরমাণু কর্তৃক প্রদত্ত ইলেকট্রন আমরা হিসাবে ধরি না। আর হচ্ছে একযোজী পরমাণু অর্থাৎ ফ্লোরাইড যেটা রয়েছে সেটা 2টা ইলেকট্রন দিয়েছে। মোট 10টা, 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 5 জোড়া। 5 জোড়া ইলেকট্রন থাকতে পারে যে ধরনের সংকরণে, সেটা হচ্ছে sp3d সংকরণে। এখন এই জেননকে যদি আমরা গ্রাউন্ড স্টেটে চিন্তা করি, গ্রাউন্ড স্টেট অর্থাৎ এটা যখন ভূমি অবস্থায় থাকবে তখন যদি আমরা চিন্তা করি যে জেননের গ্রাউন্ড স্টেটটা কী হবে, তো আমরা শুরুতে বলতে পারি যে জেননের তো আমরা যোজনীয় স্তরে 8টা ইলেকট্রন আছে এটা আমরা জানি। তো এর সর্বশেষ কক্ষপথটা হচ্ছে 5s2 5p6। তাহলে এই px-এ 2টা, y-এ 2টা, z-এ 2টা রয়েছে। এটা কি এক্সাইটেড, কারণ এইখানে আমাদের বিজোড় ইলেকট্রন প্রয়োজন হবে মোট কিন্তু 4টা। যদিও এটা আমরা হিসাবে ধরে নিই কিন্তু এ দ্বিবন্ধন গঠন করা, কারণ এর বিজোড় ইলেকট্রন 2টা রয়েছে আর এর 2টা ইলেকট্রন অর্থাৎ 4টা বিজোড় ইলেকট্রন প্রয়োজন হয় এখানে। তো এই 4টা বিজোড় ইলেকট্রন মেলাতে গেলে আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি যে এইখান থেকে একটা এর ডিতে কিন্তু অনেকগুলো ফাঁকা অর্থাৎ 5টা ডি অরবিটাল ফাঁকা রয়েছে। তাহলে এখান থেকে একটা উত্তেজিত অবস্থায় যে এক্সাইটেড স্টেট, এখানে একটা চলে গেছে dz² আর একটা চলে গেছে dx²y²। এখন সংকরণের সময় কিন্তু আমরা আগেই জেনেছি সংকরণটা হবে sp3d সংকরণ। তাহলে এখানে sp3d সংকরণ ঘটানো হয়েছে একটা s, এর মধ্যে কিন্তু একটা অসংকরিত রয়ে যাবে 5dx²y², এটা কিন্তু অসংকরিত থাকবে। তো এখন সংকরণের পর যে অরবিটালগুলো তৈরি হবে সেই অরবিটালগুলো আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে আমরা সাই দিয়েও দেখাতে পারি, কোনো সমস্যা নেই। এই সংকরিত অরবিটালগুলোকে আমরা যদি মনে করি যে সংকরিত অবস্থায় তার অরবিটালগুলো হবে এই ধরনের, অর্থাৎ সংকরণে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটাকে যদি আমরা সাই ধরে থাকি সংকরিত অরবিটালগুলো, তাহলে এই যে 5 সাই 1 একটাতে থাকবে 2টা আর বাকিগুলোতে একটা করে, মোট সংকরিত অরবিটাল হবে 5টা। সাই মানে আমি দেখিয়েছি sp3d সংকরণ। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে বিজোড় ইলেকট্রন থাকে 2pz1-এ আর অক্সিজেনের হচ্ছে 2py আর 2pz একটা করে রয়েছে। এবার সংকরিত অরবিটালগুলোকে আমরা দেখো এই যে একটা, এগুলো হবে ত্রিকোণাকার দ্বিপিরামিডের শীর্ষ বরাবর। তাহলে এইখানে একটা রয়েছে, এই যে একটা 2টা, একটা 2টা 3টা 4টা 5টা, এই যে এই 5টা, অর্থাৎ এইখানে যেটা রয়েছে এই একটা 2টা 3টা 4টা এইভাবে রয়েছে, আর একটা এখানে রয়েছে। তাহলে সংকরিত এই 5টা 1 2 3 4 এই 5, এই 5টার সাথে কিন্তু উভয় দিকে বিপরীত পাশে 2টা ফ্লোরিনের pz যুক্ত হয়েছে। আর বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল ও জোড়বদ্ধ ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল কিন্তু 2টা থাকবে। এই যে এই জায়গায় যেটা আমরা পেয়েছি এখানে কিন্তু 2টা ইলেকট্রন রয়েছে। তাহলে জোড়বদ্ধ ইলেকট্রন অবস্থায় রয়েছে 2টি, তাহলে এই 2টা জোড়বদ্ধ অবস্থায় রয়েছে। আর অক্সিজেনের কিন্তু আমরা px একটা py একটা pz, এই যে এটা pz, এটা 2py এটা 2pz, এই যে z এখানে একটা ইলেকট্রন ছিল এখানে একটা। তো আমরা যদি
ওর একটার সাথে এর একটা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট আমরা যদি জোড়াবদ্ধ করে দেখাই, অর্থাৎ এটা হচ্ছে সিগমা বন্ধন, তাহলে আর একটা বাকি থাকে এটার সাথে এর একটা পি ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যে অরবিটাল রয়েছে, সেই অরবিটালটার সাথে পাশাপাশি অধিক্রমণ হবে, পাশাপাশি হলে একটা পাই বন্ধন হবে। তাহলে একটা হলো সিগমা বন্ধন অক্সিজেনের সাথে, একটা হলো পাই বন্ধন। হওয়ার পরে যে অণুটির গঠনটা আমরা পাবো সেটা হবে এই যে এরকম মোটামুটি এই ধরনের। অর্থাৎ এখানে দেখো যে এই একটা দুইটা জোড়বদ্ধ অবস্থায় রয়েছে, জোড়বদ্ধ, বাকি এই পাশে একটা দ্বিবন্ধন হয়েছে, একটা সিগমা একটা পাই, এটা কিন্তু অক্সিজেনের সাথে, এই ও মানে হচ্ছে অক্সিজেন দেখানো হয়েছে, দ্বিবন্ধন হয়েছে। তাহলে অণুটার গঠন মোটামুটি টি এর মতো, অর্থাৎ এই অণুটার গঠন হচ্ছে টি আকৃতির। এবার আমরা দেখি জেনন অক্সিটেট্রাফ্লোরাইড, এই অণুটার কেন্দ্রীয় পরমাণু জেনন, এর ইলেকট্রন যদি হিসাব করি তাহলে ওর নিজের যোজনীয় স্তরে 8টা আর একযোজী পরমাণু ফ্লোরিন দিয়েছে 4টা, মোট 6 জোড়া ইলেকট্রন হচ্ছে। এটা sp3d2 সংকরিত অবস্থায় রয়েছে। তো এটা গ্রাউন্ড স্টেটে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখতে পাবো যে এর বিজোড় ইলেকট্রন বিশিষ্ট কোনো অরবিটাল নেই। তাহলে এক্সাইটেড স্টেটে এর কিন্তু বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল দরকার, এই যে 4টা আর এই 2টা যোজনীয় বন্ধন গঠন করবে, তাহলে মোট 6টা দরকার। তাহলে এই যে এই 3টা আছে পিএক্স পিওয়াই পিজেড, এরা কিন্তু ডিতে চলে যাবে, ডি জেড স্কোয়ার ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর আমরা দেখাতে পারি ডি এক্স ওয়াই, যে কোনো একটাতে দেখাতে পারি ডি এক্স ওয়াই একটা আছে। তাহলে মোট যদি সংকরণ ঘটে তাহলে কিন্তু হবে একটা এস 3টা পি আর হচ্ছে 2টা ডি সংকরণের মধ্যে, অর্থাৎ sp3d2 সংকরিত অবস্থায়। আর কিন্তু বাকি থাকলো একটা 5dxy, এটা কিন্তু অসংকরিত অবস্থায় রয়েছে। তো এই সংকরিত অবস্থাটা আমাদের সাই দিয়ে দেখানো হলো, সাই মানে হচ্ছে sp3d2 সংকরণ। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু একটা পিজেটে থাকে বিজোড় ইলেকট্রন, অক্সিজেনের একটা পিওয়াইতে থাকে একটা পিজেটে থাকে। এবার আমরা যদি এটাকে এইভাবে নিয়ে আসি তাহলে এইটার ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা একটু ভিন্ন হবে। ভিন্ন হচ্ছে যে এইটার যে গঠনটা আমরা পাবো সেটা আমি আবারও দেখাচ্ছি, অর্থাৎ এইভাবে একটা ছিল, এই যে এইভাবে একটা ছিল, এইখানে ছিল জেনন, একটা এইভাবে ছিল, একটা এইভাবে ছিল, একটা এই, আর এইভাবে একটা ছিল এই। তাহলে এগুলোতে কিন্তু ইলেকট্রন ছিল, কিন্তু এখানে 2টা অরবিটালে আমরা যদি একটু লক্ষ্য করি, এইখানে কিন্তু সংকরিত অরবিটালে এইখানে মোট 6টা সংকরিত অরবিটালের মধ্যে একটাতে 1 জোড়া ইলেকট্রন ছিল। তাহলে একটাকে 1 জোড়া যে ছিল সেটাকে আমরা নিচেরটাতে অথবা উপরেরটাতে দেখাতে পারি 1 জোড়া, বাকিগুলোতে একটা করে ইলেকট্রন ছিল প্রতিটাতে। তো এই বাকিগুলোর সাথে আমরা যদি চিন্তা করি যে বাকিগুলোর সাথে, অর্থাৎ এই পাশের যেটা এটা হচ্ছে সমতুলীয় বর্গাকার অবস্থায় রয়েছে, সমতুল্য বর্গাকার, এই সমতুল্য বর্গাকার গঠনটার সাথে যদি এটার সাথে একটা ফ্লোরিন, এটার সাথে একটা ফ্লোরিন, ফ্লোরিন ফ্লোরিন লাগিয়ে দেয় 4টা, এই 4টা ফ্লোরিন লাগানো হয়েছে, এই গঠনটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। আর এইটাতে যেটা আছে সেইটার সাথে যদি আমরা একটা অক্সিজেন লাগানোর চেষ্টা করি তাহলে অক্সিজেনের কিন্তু একটা এইভাবে আসবে আর একটা কিন্তু এইভাবে, অক্সিজেনের একটা পি এক্স আর একটা পি ওয়াই, না পি ওয়াই আর একটা পি জেড কিন্তু রয়েছে অযুগ্ম অবস্থায়। তাহলে অক্সিজেনের একটা জোড়াবদ্ধ হয়েছে, অক্সিজেন আর একটা অযুগ্ম অবস্থায় রয়েছে। এবার এই যে অযুগ্ম অবস্থায় যেটা রয়েছে সেটার সাথে এর কিন্তু একটা অসংকরিত অরবিটাল ছিল, আমরা শুরুতেই এইখানে দেখেছি, এই যে 5dxy, এই 5dxyটা সাথে এইটার যদি আমরা পাশাপাশি অধিক্রমণ দেখাই, 5dxyটাকে আমি ডট চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করেছি, যেহেতু অনেকগুলো অরবিটাল এখানে দেখানোটা খুব কষ্টকর, তাই এখানে ডট চিহ্ন দিয়ে দেখিয়েছি। তাহলে এইটার সাথে একটা কি বন্ধন হবে, পাই বন্ধন হবে। তাহলে অক্সিজেনের সাথে একটা সিগমা একটা পাই, আর ফ্লোরিনগুলো সব কিন্তু সিগমা বন্ধন গঠন করবে। তাহলে এর গঠনটাকে আমরা যদি এইভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এইটা হবে। তো এইটাকে উপরের পাশে এটা নিচের পাশে দেখালেও চলতো, তবে এই গঠনটা হবে বর্গাকার, এই গঠনটা কিন্তু বর্গাকার, আর এর উপরে এটা আছে, তাহলে পিরামিডীয় গঠন, এটার নাম হচ্ছে বর্গাকার পিরামিডীয় জ্যামিতিক গঠন বিশিষ্ট হবে। তাহলে আমরা জেননের 2টা অণুর আমরা গঠন দেখতে পেলাম। এখন আমরা আরেকটা অণুর গঠন দেখতে পারি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অণুর। আমরা যদি গঠন চিন্তা করি, এই কার্বন ডাইঅক্সাইড অণুটা, এর যদি আমরা জ্যামিতিক গঠন চিন্তা করি তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে যে এর প্রথমত
কেন্দ্রীয় পরমাণু কার্বন কি সংকরিত আছে। তাহলে কার্বনের কিন্তু যোজনীয় স্তরে 4টা ইলেকট্রন আছে। অক্সিজেন যেহেতু দ্বিযোজী এটা ধরা হয় না, তাহলে 4টা যদি ইলেকট্রন হয় তাহলে হবে 2 জোড়া, অর্থাৎ এই কার্বন পরমাণু sp সংকরিত, এটা আমরা পাবো কার্বন পরমাণুটা sp সংকরিত। আচ্ছা, এই sp যদি সংকরিত হয় তাহলে আমরা এখন এটা দেখব সংকরণটা কিভাবে রয়েছে। কার্বনটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 2p x1 2p y1। তো এখানে 2p যে জেড আছে এটা কিন্তু 0 অবস্থায় রয়েছে, 2p জেড 0 এই অবস্থায় রয়েছে। এটা কিন্তু গ্রাউন্ড স্টেট মানে হচ্ছে সাধারণ অবস্থায় GS। এবার এটাকে যদি উত্তেজিত অবস্থায় নিয়ে আসি, কিন্তু কার্বনের যোজনী এখানে 4 হতে হবে, কারণ কার্বন ডাই অক্সাইডের মধ্যে 2টা অক্সিজেন পরমাণু, একটা অক্সিজেন 2টা যোজনী ব্যবহার করে, তাহলে 4টা যোজনী ব্যবহার হয়েছে, অর্থাৎ 4টা বিজোড় ইলেকট্রন লাগবে। তাহলে এক্সাইটেড স্টেটে আসলে আমাদের কিন্তু কার্বনের এই যোজনী স্তর থেকে একটা এখানে যাবে, এটা আমরা আগের থেকেই জানি। এবং S1 2p x1 2p y1 2p z1। তো আমাদের 4টা বিজোড় ইলেকট্রন তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো যে এখানে সংকরণটা হবে একটা S আর একটা P এর মধ্যে, এটা সংকরণটা হবে sp সংকরণ। তাহলে sp যখন সংকরণ হবে তখন তো sp সংকরিত অবস্থায়, sp সংকরিত যদি আমরা চিন্তা করি তাহলে কার্বনটা কি হবে, sp যখন সংকরিত থাকবে তখন হবে 1s2 2sp 2sp, এই sp সংকরিত 2টা অরবিটাল তৈরি হলো। এগুলোতে কিন্তু একটা করে ইলেকট্রন থাকবে। অসংকরিত থাকবে 2p y1 2p z1, এখানে কিন্তু এটা অসংকরিত থাকলো। এখন এই সংকরিত অরবিটালগুলোর সাথে কার্বনের অক্সিজেনের কোন অরবিটালটা বিক্রিয়া অংশগ্রহণ করবে মানে সংযোজিত হবে। তাহলে আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারি 2px2 2py1 2pz1, অর্থাৎ এগুলোর মধ্যেই বন্ধনটি গঠিত হবে। এবার আমরা সংকরিত কার্বনটা দেখানোর চেষ্টা করি। মানে এই কার্বনটা যখন সংকরিত ছিল তখন এর সংকরিত অরবিটাল কিন্তু যেহেতু 2টা হয়েছিল, sp সংকরণে সরল রেখা বরাবর থাকবে সংকরিত অরবিটালগুলো এবং প্রতিটাতে একটা করে ইলেকট্রন ছিল। এখানে কিন্তু অসংকরিত অরবিটালও রয়েছে। তো এখন আমরা অক্সিজেনের কিন্তু 2টা পরমাণু ছিল, তাহলে অক্সিজেনের কিন্তু বিজোড় ইলেকট্রন বিশিষ্ট 2টা অরবিটাল রয়েছে। এবার আমরা এই অক্সিজেনটাকে যদি এর সাথে মেলানোর চেষ্টা করি, এইখানে একটা আমি অক্সিজেন দিয়ে দিলাম আর এইখানে একটা অক্সিজেন দিয়ে দিলাম, এই অক্সিজেনের। তো এই জায়গায় যদি এটা py দেই তাহলে pz অরবিটালটাও কিন্তু রয়েছে, বা এইটা যদি আমি pz দিই, এটা pz দিয়ে দিলাম, তাহলে py অরবিটালটা ধরে নিলাম যে এইভাবে রয়েছে। এটা অক্ষ এটার সাথে হিসাব করে এটা মেলাবে, তাহলে এরও কিন্তু একটা এখানে জোড়াবদ্ধ হয়েছে ইলেকট্রন, এরও কিন্তু একটা py অসংকরিত অবস্থায় রয়েছে কার্বনের। তো এখানেও কিন্তু একটা ইলেকট্রন রয়েছে, তাহলে এর এটার সাথে কিন্তু সমান্তরাল বা পাশাপাশি অধিক্রমণ সম্ভব, তো এটা ঘটবে। অপরদিকে এইটা যদি হয় py, তাহলে এইখানে এর কিন্তু আর একটা pz অরবিটাল আছে, যেটাকে আমরা z অক্ষ বরাবর এইভাবে কল্পনা করলাম। এটা জোড়াবদ্ধ আগেই হয়েছে, এটাতে একটা ইলেকট্রন রয়েছে। অনুরূপভাবে এর কিন্তু আর একটা অসংকৃত pz অরবিটাল রয়েছে, তাহলে এরও কিন্তু একটা ইলেকট্রন রয়েছে। তাহলে এইটার সাথে এটা কিন্তু সমান্তরালে আসবে, এটার সাথে এটা। তো এইভাবে কিন্তু কার্বনের সাথে 2টা অক্সিজেন যুক্ত হবে, অর্থাৎ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই কার্বন, এই পাশে একটা অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন। এটা সরলরৈখিক, বন্ধন কোণ 180 ডিগ্রি হবে, এটাই স্বাভাবিক সরলরৈখিক জ্যামিতিক গঠন, সরল রৈখিক। এই হলো কার্বন ডাইঅক্সাইডের গঠন। তো এই গঠনটা থেকে আমরা যদি চিন্তা করি যে গঠনটা আসলে এরকম হয়েছে, এই কার্বনের সাথে অক্সিজেনের যে গঠনটা প্রথমত ঘটেছে কার্বনের সাথে এইভাবে,
আর একটা গঠন আছে কিন্তু এইভাবে, এই প্রায় এই সিস্টেমে। কার্বনটা এইখানে ছিল কার্বন, এখানে ছিল অক্সিজেন, অর্থাৎ তার গঠনগুলো এইভাবে রয়েছে। মাঝখানে প্রতিটারে একটা করে সিগমা বন্ধন আছে, এটারও একটা সিগমা বন্ধন আছে। পাই বন্ধনটা একটার এই পাশ থেকে হয়েছে আর একটার এই পাশ থেকে হয়েছে। এই হলো কার্বন ডাইঅক্সাইড অণুর গঠন। এখানে আমরা একটা অণু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইড অণুর জ্যামিতিক গঠন নির্ণয় করতে গেলে এর সংকরণটা জানা আবশ্যক। তো এখানে কেন্দ্রীয় পরমাণু কিন্তু সালফার, আর এই সালফারের যোজনীয় স্তরে ইলেকট্রন হচ্ছে 6টি, আর অক্সিজেন হচ্ছে দ্বিযোজী পরমাণু। এর ইলেকট্রন ডোনেট করাটাকে আমরা হিসাবে ধরব না। তাহলে 6টি অর্থাৎ 3 জোড়া হলে আমরা জানি sp2 সংকরিত। তো গ্রাউন্ড স্টেটে যদি আমরা চিন্তা করি তাহলে সালফারের ইলেকট্রনগুলো এই দেখো এইভাবে রয়েছে, অর্থাৎ যোজনীয় স্তরের ইলেকট্রনগুলো বিজোড় অবস্থায় রয়েছে 2টি। তো এখন আমাদের যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই ধরনের অণুগুলোর শুধু জ্যামিতিক গঠনটাই সংকরণ দিয়ে ব্যাখ্যা করা যায়, কিন্তু জ্যামিতিক গঠনের পর যে বন্ধন দূরত্ব বা বন্ধন ক্রমগুলো রয়েছে এগুলোর ব্যাখ্যা কিন্তু সংকরণ দিয়ে দেয়া সম্ভব হয় না। তাই এদের শুধু জ্যামিতিক গঠন কীরকম হবে এটাই আমরা বলতে পারবো, কিন্তু এদের মেলানোর জন্য এদের সংকরণটাকে আমরা চিন্তা করব যে আমরা ধরে নিলাম যে এখানে কিন্তু এক্সে একটা থাকতে পারে, এখানে একটা থাকতে পারে, এখানে দুইটা থাকতে পারে। তো আমরা হিসাব মেলানোর জন্য আমরা একটু এইভাবে চিন্তাটা করব যে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল দুইটা সংকরণে অংশগ্রহণ করছে। ধরে নিলাম যে আমি এখন সাজিয়ে লিখছি উত্তেজিত অবস্থার জন্য, তাহলে 3p(y1) আর 3p(z2), হ্যাঁ এরকমভাবে দিতে পারি আমি। তো যদি এরকম হয় 3p(z2), তাহলে যদি এটা সংকরণে অংশগ্রহণও করে তো সংকরণটার নাম হবে sp2 সংকরণ। তো এই অবস্থায় যদি আমরা sp2 সংকরণ অবস্থায় যদি দেখি sp2 অবস্থায়, তাহলে আমরা যেটা পাবো 3sp2 আর 3sp2, আর এইখানে আছে 3p(z2), অর্থাৎ এগুলোতে ইলেকট্রন থাকবে একটা একটা করে, এই যে 1 2 3 4, মোট 4টা ইলেকট্রন থাকবে এগুলোর মধ্যে এইভাবে। এটা কিন্তু মেলানোর জন্য আমাদের আসলে সংকরণ দিয়ে এদের প্রকৃত ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না। তো এই ধরনের প্রায় সংকরণটা হয়ে থাকে। তো আমরা যদি এটা সংকরিত অরবিটাল, একটা কিন্তু অসংকরিত অরবিটাল আছে, সেখানে 1 জোড়া ইলেকট্রন রয়েছে। সংকরিত এইখানে 2টা আছে, তাহলে সংকরিত অরবিটালগুলোতে একটাতে 2টা ইলেকট্রন থাকে, আর বাকি যে 2টা সংকরিত থাকে এগুলোতে একটা একটা করে থাকে। অসংকরিতটাতে ইলেকট্রন আমরা 2টা দেখালাম। এখন আমরা জানি অক্সিজেনের যখন ইলেকট্রন বিন্যাস করি তখন 1s2 2s2 2p(x2) 2p(y1) 2p(z1), অর্থাৎ টোটাল আমরা যেটা সংকরণ পাচ্ছি সেটা এই সংকরিত অরবিটালগুলোর সাথে অক্সিজেনগুলো যেভাবে যুক্ত হচ্ছে সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে সালফারের সংকরিত অরবিটাল কিন্তু হবে 3টা। তো এই সংকরিত অরবিটালগুলোকে আমি দেখাচ্ছি একটু এইভাবে, যে একটা অরবিটাল ধরে নাও যে এই পাশে আছে, আর একটা অরবিটাল আছে এই পাশে, আর একটা আছে এই পাশে, সংকরিত অরবিটাল। তো বিজোড় ইলেকট্রন বিশিষ্ট যে 2টা সংকরিত অরবিটাল এইভাবে দেখালাম, আর 1 জোড়া ইলেকট্রন বিশিষ্ট যেটা সংকরিত সেটা এইভাবে দেখালাম। তো দেখানোর পর এটাতে তো বন্ধন গঠিত হবে না, এইটার সাথে একটা অক্সিজেনের সংকরিত অরবিটাল অসংকরিত অরবিটাল যুক্ত হলো, হয় এখানে ইলেকট্রনটা জোড়াবদ্ধ হলো। এটার সাথে একটা অক্সিজেনের অসংকরিত অরবিটাল যুক্ত হলো, হয় এই জায়গাটাতে জোড়াবদ্ধ হলো। এখন অক্সিজেনের কিন্তু অসংকরিত অরবিটাল রয়েছে এইভাবে, আর একটা রয়েছে এখানে একটা ইলেকট্রন, এখানেও একটা রয়েছে, সেখানেও একটা ইলেকট্রন রয়েছে। এখন ইলেকট্রনগুলো যেহেতু রয়েছে তো এর কিন্তু একটা অসংকরিত 1 জোড়া ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল রয়েছে, এই 1 জোড়া ইলেকট্রন বিশিষ্ট। তো ধরে নিলাম এরকম একটা রয়েছে 1 জোড়া ইলেকট্রন বিশিষ্ট এটা। তো এর মধ্যে সংকরণটা এমনভাবে ঘটে থাকে যে এই 1 জোড়া ইলেকট্রনগুলোর মধ্য থেকে একটা ইলেকট্রন
এই দিকে যে কোনো একটাতে চলে আসে, এইখানে একটাতে চলে আসে, আসলে এই অক্সিজেনটা মাইনাস হয়ে যায়, তখন এইখানে একটা ইলেকট্রন থাকে। তো এই অক্সিজেনটা যখন মাইনাস হয়ে যায় তখন এখানে একটা ইলেকট্রন থাকে, এই একটার সাথে এটা জোড়াবদ্ধ হয়, এই একটা পাই বন্ধন হলো। আবার ঘটনাক্রমে এই ইলেকট্রনটা এইটাতে আসতে পারে, তখন এই অক্সিজেনটা মাইনাস হয়, তখন এইখানে এর সাথে এটা সংকরণে অংশগ্রহণ করে, এইভাবে তখন থাকে, এটা এইভাবে দেখিয়ে এটা সংকরণে অংশগ্রহণ করে। তো ঘটনাটা দাঁড়াচ্ছে এই ধরনের, তাহলে এর একটা ইলেকট্রন এর কাছে চলে আসলে তখন এটা কিন্তু প্লাস হয়ে গেল। তো বাধ্য হয় তখন এইটা হচ্ছে এক জোড়া ইলেকট্রন থাকে, এই পাশে অক্সিজেনটা মাইনাস হয়ে যায়, এই পাশের অক্সিজেনটা দ্বিবন্ধন গঠন করে, তো এইটা প্লাস হয়ে যায়, এটা তখন মাইনাস হয়ে যায়। আবার উল্টাটাও হতে পারে, যেমন এই ক্ষেত্রে এইটা না হয় যদি সালফারটা এরকম হতো যে এইখানে দ্বিবন্ধনটা গঠন করলো আর এইখানে হলো এক বন্ধনটা গঠন করলো, তখন এইটাতে কিন্তু ওই যে অতিরিক্ত ইলেকট্রনটা এটাতে প্রদান করার মাধ্যমে এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস। তার মানে এর মধ্যে আমরা এটাকে ইকুইভ্যালেন্ট দিয়ে সালফারের সাথে আমরা অক্সিজেন যে দুইটা দেখাতে পারতেছি, সেই অক্সিজেন দুটো কিন্তু আসলে এইভাবে থাকে, হ্যাঁ, এর মধ্যে মাইনাস চার্জটা দৌড়াদৌড়ি করে, এইখানে প্লাস থাকে আর এই মাইনাস চার্জটা এই পাশে একবার এই পাশে একবার ধরে। তাহলে সালফারের নির্দিষ্ট কোনো সালফার অক্সিজেন বন্ধনে দ্বিবন্ধন থাকে না, অর্থাৎ দ্বিবন্ধন একবার এইটাতে থাকে একবার এইটাতে থাকে, এরকম। এইটাকে বলা হচ্ছে রেজোন্যান্স, মানে যার এরকম একাধিক গঠন দেখানো যায় সেটাকে বলা হচ্ছে রেজোন্যান্স। এইটা সাধারণত কার্বন ডাই অক্সাইডেও ঘটে থাকে। এদের ক্ষেত্রে আমরা এই যে ভি আকৃতির যেটা, সেটা কিন্তু এর জ্যামিতিক গঠন, এটা হলো ভি আকৃতি। এই কথাটা আমরা সংকরণ দিয়ে ভি আকৃতির জ্যামিতিক গঠনের কথাটা আমরা বলতে পারবো, কিন্তু এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমরা দিতে পারবো না সংকরণ দিয়ে। যে ক্ষেত্রে সংকরণ ব্যর্থ হয়েছে সেইটাকে মেলানোর জন্য রেজোনেন্স কাঠামোটি নিয়ে আসা হয়েছে, অর্থাৎ রেজোনেন্সের মাধ্যমে এই ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে। কেননা যদি কোনো একটা পরমাণুর নির্দিষ্ট দ্বিবন্ধন থাকতো তাহলে সালফার অক্সিজেন বন্ধন দূরত্ব কম হতো, আর এটা যদি এক বন্ধন নির্দিষ্ট থাকতো তাহলে এইটা বন্ধন দূরত্ব বেশি হতো। এই ক্ষেত্রে সালফার আর অক্সিজেনের দুই প্রকার বন্ধন, একটা কম বন্ধন আর একটা বেশি বন্ধন পাওয়া যেত, কিন্তু পরীক্ষালব্ধ মান হতে দেখা গেছে যে সালফার অক্সিজেনের বন্ধন এক ধরনেরই পাওয়া যায়। এইটার ব্যাখ্যা দিতে গিয়ে এই ধরনের রেজোনেন্সের সম্মুখীন হতে হয়েছে, যেটা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও হয়ে থাকে। এখন আমি এই ধরনের রেজোনেন্স ঘটে এরকম বেশ কিছু অণু আমি আলোচনা করব। এখানে একটা আমরা আয়ন দেখতে পাচ্ছি, এটা কিন্তু কার্বনের আয়ন। তো কার্বনের আয়নের কিন্তু একই ধরনের, এটা কিন্তু সংকরণ দ্বারা এর জ্যামিতিক গঠন বলা যাবে, কিন্তু এর কী বলা হচ্ছে বন্ধনের প্রকৃতিগুলো রেজোনেন্স ছাড়া ব্যাখ্যা করা সম্ভব না। তাহলে এর জ্যামিতিক মানে এর সংকরণ কি হতে পারে সেটা আমরা হিসাব করে বের করতে পারবো। যেমন হচ্ছে কার্বনের যোজনীয় স্তরে ইলেকট্রন 4টা, আর মাইনাস থাকলে ওই দুইটা ইলেকট্রন যোগ হবে দুইটা মাইনাসের জন্য, তাহলে 4 2 6। অক্সিজেন দ্বিযোজী হওয়ার কারণে এটা যোগ হবে না, তাহলে এর ইলেকট্রন টোটাল যোজনীয় স্তরে আমরা 6টা ধরবো, অর্থাৎ 3 জোড়া। তাহলে এই কার্বনটা কি সংকরিত থাকবে, sp2 সংকরিত থাকবে। তো sp2 যেহেতু এটা সংকরিত থাকে, তাহলে এই ক্ষেত্রে এর গঠনটা কিন্তু আমরা এইভাবে দেখাতে পারি, sp2 সংকরণে 3টা অরবিটাল তৈরি হয়। তো এইখানে কার্বনের সাথে বন্ধনে অংশগ্রহণ করে 3টা অক্সিজেন, এই সিগমা বন্ধন দ্বারা কিন্তু 3টা অক্সিজেনেই যুক্ত থাকে, কিন্তু একটা অসংকরিত অরবিটাল থাকার কারণে যে কোনো একটা অক্সিজেন কিন্তু এখানে দ্বিবন্ধন গঠন করে। এই ক্ষেত্রে রেজোনেন্স সংঘটিত হয়, আর এই যে দুইটা মাইনাস আছে এই মাইনাসগুলো যে কোনো দুইটা অক্সিজেন ভাগ করে নেয়। এই জায়গায় এর কিন্তু যোজনীয় স্তরে 2টা ইলেকট্রন থাকে এই ধরনের, আর এর যোজনীয় স্তরে থাকে 3 জোড়া ইলেকট্রন, একটা অতিরিক্ত নেয়ার কারণে বেশি হলো ইলেকট্রন, 3 জোড়া ইলেকট্রন মাইনাস আছে, সুতরাং 3 জোড়া ইলেকট্রন। তো এই কার্বনেটের এই বন্ধনটা দ্বিবন্ধনটা এই দিকেও হতে পারে, অর্থাৎ এইখানকার যদি কোনো একটা পরমাণু এইখানে যায় ও কোনো একটা ইলেকট্রন জোড় যদি এইখানে যায় দ্বিবন্ধন গঠন করে, তখন এইখানকার দ্বিবন্ধনের পাই বন্ধনের ইলেকট্রনগুলো এটার গায়ের উপর এসে আবার জমা হয়, তখন এর একটা বেশি ইলেকট্রন হওয়ার কারণে এটা তখন মাইনাস হয়ে যায়। তখন এর গঠনটা আমরা কি করতে পারি, আমরা এইভাবে দেখাতে পারি। তাহলে এই কার্বনটাকে তখন এই পাশে যে অক্সিজেনটা আছে এক জোড়া বেশি ইলেকট্রন পাওয়ার কারণে এই অক্সিজেনটা তখন ঋণাত্মক আধান প্রাপ্ত হলো, আর এটা যা ছিল তাই আছে,
হ্যাঁ এটা মাইনাস আছে, মাঝখান থেকে এইখানে দ্বিবন্ধন হলো, দ্বিবন্ধন হলে এইখানকার এক জোড়া ইলেকট্রন এখানে চলে গেছে পাই বন্ধনে, ফলে এর এক জোড়া ইলেকট্রন কমে যাওয়াতে দুই জোড়া ইলেকট্রন হলো, আর ঋণাত্মক চার্জটা থাকলো না, কারণ যে এর একটা ইলেকট্রন এই বন্ধনের মধ্যে পাই বন্ধনের মধ্যে একটা দখলে রাখছে আর একটা এর দখলে গেছে, তাহলে ঋণাত্মক একটা ছিল, একটা বেশি ইলেকট্রন, সেটা ওর কাছে চলে যাওয়াতে ঋণাত্মক আর থাকলো না। পরে আবার কি হতে পারে, এইখানকার ইলেকট্রন এক জোড়া এসে পাই বন্ধন গঠন করতে পারে, তখন এইখানকার ইলেকট্রন আবার এসে জমা হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে দেখাতে পারি, এগুলো সব ঠিক থাকবে, এগুলো ঠিক থাকবে, শুধু ওই জায়গাটাতে চেঞ্জ হবে, অর্থাৎ এই জায়গায় এসে এইটা যদি দ্বিবন্ধন গঠন করে তাহলে ওই একই রকম এর ঋণাত্মক চার্জটা চলে আসবে, এখানকার বন্ধনের ইলেকট্রনগুলো আগের মতো এর গায়ের উপর সে জমা হবে, তখন এটা ঋণাত্মক হয়ে যাবে। এই হলো কার্বনের আয়নটার রেজোন্যান্স, এবং কার্বন পরমাণু sp2 সংকরিত থাকে। O3 মানে হচ্ছে ওজোন অণু, এর ক্ষেত্রেও কিন্তু কিছু ব্যাপার ঘটে থাকে, যে এর মধ্যে একটা কেন্দ্রীয় পরমাণু থাকে, অর্থাৎ 3টা অক্সিজেন পরমাণুর মধ্যে একটা অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু হিসেবে ধরা হয়। তো একটা অক্সিজেনের যোজনীয় স্তরে 6টা ইলেকট্রন থাকে, 6টা ইলেকট্রন, আর বাকি 2টা ওর সাথে মনে করলাম যে যুক্ত আছে, তাহলে এগুলো দ্বিযোজী পরমাণু যুক্ত আছে, সুতরাং 6টা মানে 3 জোড়া, তাহলে এটার কিন্তু একটা অক্সিজেন পরমাণু কেন্দ্রীয় যেটাকে ধরা হবে সেটা কিন্তু sp2 সংকরিত থাকে। তো এই অণুগুলোর গঠন শুধুমাত্র ভি আকৃতির আমরা বলতে পারবো, কিন্তু ওই একই রেজোন্যান্স ছাড়া এদের ব্যাখ্যা দেওয়া যায় না। এই অণুটার গঠন আমরা এইভাবে বলতে পারি যে এর মধ্যে ভি আকৃতির গঠন এই ধরনের, এইখানে থাকে এক জোড়া ইলেকট্রন, এক জোড়া, তো এই পাশে দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়, আর এই পাশে কি হচ্ছে, হ্যাঁ এর একটা ইলেকট্রন অতিরিক্ত কিন্তু থাকতেছে, সেই ইলেকট্রনটা ডোনেট করতেছে একে, এটা তখন মাইনাস আর এটা হয় প্লাস। দেখে নাও যে এর যোজনীয় স্তরে কিন্তু ইলেকট্রন ছিল মোট 6টা, এই 1 2 3 4, এইখানে একটা যুক্ত হয়েছে 5টা, আর একটা কোথায় গেল, একটা বেশি রয়ে যায়, অর্থাৎ দ্বিবন্ধন হওয়ার কথা এই পাশেও, কিন্তু সেই দ্বিবন্ধন আসলে থাকে না। যদি দুইটাই দ্বিবন্ধন থাকতো তাহলে এটাও দ্বিবন্ধন এটাও দ্বিবন্ধন যদি হতো, তাহলে কিন্তু এই অণুটার বন্ধন দূরত্বগুলো একই রকম পাওয়া যেত, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে এর বন্ধন দূরত্বগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে, অক্সিজেন অক্সিজেন যে দ্বিবন্ধন দূরত্ব হওয়ার কথা সেটা নাই, এক বন্ধন দ্বিবন্ধনের মাঝামাঝি একটা দূরত্বের বন্ধন পাওয়া যায়। তখন বিজ্ঞানীরা মনে করলো যে আসলে ঘটনাটি এরকম, এর এই অতিরিক্ত এখানে দ্বিবন্ধন না হয়ে অতিরিক্ত ইলেকট্রনটা এঁকে দেয়, দিয়ে এই টাইপের একটা গঠন তৈরি করে। এটা আবার রেজোন্যান্স যদি আমরা দেখাতে চাই তাহলে কিন্তু এই জায়গায় আমরা এরকম দেখাতে পারি, ওই জায়গাটাতে আবার এটা দ্বিবন্ধন হতে পারে। তো আমরা এটা এইভাবে আরেকটা দেখাতে পারি যে এটা কিন্তু প্লাসেই আছে, কিন্তু এই জায়গায় বন্ধনের পাই বন্ধনের ইলেকট্রনগুলো এর কাছে চলে গেছে, তো দুইটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে এর একটা ইলেকট্রন হিসাবের চেয়ে বেশি আসলে তখন এটা মাইনাস, আবার এইখানকার ইলেকট্রনটা যদি এখানে আসে দ্বিবন্ধন গঠন করে, হ্যাঁ, তাহলে এই জায়গায় আবার এটা দ্বিবন্ধন হয়ে যাচ্ছে, এই একই ঘটনা ঘটে থাকতেছে। তাহলে এইটাই হলো আমাদের ওজোন অণুর মধ্যে রেজোন্যান্স। তো এইটাকে আমরা ইকুইভ্যালেন্ট হিসাবে যদি দেখি যে আসলে এটা অনাবর্ত দৌড়াদৌড়ি করতেছে এখানকার এক জোড়া ইলেকট্রন, তো এইটাকে তখন কোনো জায়গায় এইভাবেও দেখানো হয়েছে যে এক জোড়া ইলেকট্রন অনাবর্ত দৌড়াদৌড়ি করতেছে এখানে, এবং এই মাইনাস একবার এর ঘাড়ে একবার এর ঘাড়ে আসতেছে, এই জন্য মাইনাসটা এখানে আর এখানে এর ঘাড়ে প্লাসটা আমরা দিতে পারি। তাহলে এই হলো ভি আকৃতি গঠন বিশিষ্ট ওজোন অণু। NO2 অর্থাৎ নাইট্রাস অক্সাইড অণুটার যদি গঠন চিন্তা করি তাহলে এখানে আসলে এটাও সরলরৈখিক, একটা নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু হিসেবে রয়েছে, তো এটা sp সংকরিত অবস্থায় থাকে। এই অণুটার গঠন এই ধরনের প্রায়, এইখানে কিন্তু এই যে প্রান্তীয় যে নাইট্রোজেন পরমাণুটি আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা, হ্যাঁ এখানে দ্বিবন্ধন রয়েছে, এরকম একটা গঠন, কিন্তু এই গঠনগুলো স্টেবল না, হ্যাঁ, যে কারণে কি হয় এই ইলেকট্রন জোড়াটা একে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে ইলেকট্রন এক জোড়া প্রদান করে, আবার এর এই বন্ধনের ইলেকট্রনগুলো এদিকে সরে যায় এই ধরনের। তাহলে এটা কি হচ্ছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে, হ্যাঁ এইটা মাইনাস হয়ে যাচ্ছে,
তো একবার এটা মাইনাস হচ্ছে, একবার এটা মাইনাস হচ্ছে, তাহলে এর মধ্যে এখানে একবার দ্বিবন্ধন, এখানে একবার 3 বন্ধন হচ্ছে। তাহলে এই অণুটার ক্ষেত্রে এই ধরনের রেজোনেন্স ঘটে থাকে। নাইট্রাইড আয়ন NO2 মাইনাস আয়ন, এখানকার এটা মাইনাস মানে নাইট্রোজেনের কেন্দ্রীয় হচ্ছে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন। তো এই নাইট্রোজেন যে পরমাণুটা রয়েছে সেই নাইট্রোজেন পরমাণু যোজন স্তরে ইলেকট্রন হচ্ছে কয়টা আমরা জানি, ইলেকট্রন হচ্ছে 5টা, আর এই মাইনাস চিহ্নের কারণে 6টা। তাহলে এই নাইট্রোজেন পরমাণুটা থাকে sp2 সংকরিত থাকে। তো এর গঠনও এরকম, sp2 সংকরণ ফলে একটা অসংকরিত অরবিটাল থাকে যেটা যে কোনো একটা অক্সিজেনের সাথে দ্বিবন্ধন গঠন করে, এইরকম একটা গঠন। আবার পরক্ষণে সেই গঠনটা বিপরীত দিকে, অর্থাৎ এই গঠনটা এইখানে যেমন দ্বিবন্ধন, পরক্ষণে আবার এইটা হচ্ছে কি দ্বিবন্ধন হয়। এখানে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে এক জোড়া আর এক জোড়া, 2 জোড়া। পরে এটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গেলে কি হয়, এইটা হচ্ছে একবার এই পাশেরটা তখন হয়, তখন এইটা দ্বিবন্ধন হয়ে যায়। এখানে এক জোড়া ইলেকট্রন রয়ে গেল, এইটা তখন কি হবে, মাইনাস হবে, অর্থাৎ এই বন্ধনের ইলেকট্রনগুলো এইখানে চলে আসবে। অর্থাৎ এই জায়গায় এই ধরনের কাজ কারবার চলতেই থাকে অনবরত।